মমতা বন্দ্যোপাধ্যায় কি বিধানসভা নির্বাচন ভেঙে দেবেন? 2026-এর বিধানসভা নির্বাচন কি এগিয়ে আনা যেতে পারে? তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসই ফের ক্ষমতায় আসতে পারে। তৃণমূল কংগ্রেসের টার্গেট সেট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন ইনস্ট্যান্ট নেশন নিউজ। শুরুতেই কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য, যে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এই মুহূর্তে 2025-এর মার্চ মাসে যদি নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবাংলার, তাহলে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করছেন? বিজেপির থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, বড় বড় নেতারা ঘরোয়া আলোচনায় কিন্তু এটা স্বীকার করে থাকেন, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসই ফের ক্ষমতায় আসবে এবং তারা অনেকটা এগিয়ে। এই সম্ভাবনার কথা কিন্তু তারা ঘরোয়া আলোচনাতেও স্বীকার করে নেন। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্বাচন এগিয়ে নিয়ে আসতে পারেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই কি নির্বাচন এগিয়ে নিয়ে আসা সম্ভব? সংবিধান কি বলছে, ভারতের সংবিধান এই সংক্রান্ত বিষয়ে ঠিক কি বলেছে সেই নিয়েও কথা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে 2018 সালের তেলেঙ্গানায় কি হয়েছিল, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি হয়েছিল সেই বিষয়ে কথা বলবো। কিন্তু তার আগে যে বিষয়টায় না আসলেই নয়, যে এই সংশয় কেন আসলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের আগে বিধানসভা নির্বাচন ভেঙে দিতে পারেন, অর্থাৎ 2026-এর মে মাস অবধি যে বিধানসভা চলার কথা বা যে বিধানসভার মেয়াদ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে মেয়াদ রয়েছে, সেই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা তার সময়ের আগে ভেঙে দিতে পারেন কি না, এই সংশয় ওঠার কারণ কি? প্রথমেই যে বিষয়টা আসবে তা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ গত মাসে তৃণমূল কংগ্রেসের যে নেতাজি ইন্ডোরের সাংগঠনিক বৈঠক, সেই বৈঠক হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কেন নেতাজি ইন্ডোরের বৈঠকটি করলেন, সেই প্রশ্ন অনেকের মনেই উঠতে পারে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার সংগঠনকে এত বড় একটা ঝাঁকুনি দিলেন, ভোটার লিস্ট সংশোধন সংক্রান্ত কাজে একদম বুথ থেকে শুরু করে রাজ্যের নেতৃত্ব সকলকে মাঠে নামিয়ে দিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন এই কাজটা করতে গেলেন? এর পিছনে কি নতুন কোনো সমীকরণ রয়েছে? নেতাজি ইন্ডোরের স্টেডিয়ামের মিটিংয়ের কথা আপনাদের বলছিলাম, যদি ইতিহাস দেখেন বা বেশ শেষ কয়েকটি নির্বাচনের যদি আপনি প্যাটার্ন দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে নেতাজি ইন্ডোরে একটি করে সাংগঠনিক সভা করেছিলেন, তার কর্মী সমর্থকদের দিক নির্দেশনা দিয়েছিলেন যে কীভাবে কাজ করতে হবে ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে যদি আপনি সেই সময়টা দেখেন, অর্থাৎ 2019 থেকে আমি যদি শুরু করি, 2019-এ মাত্র 2 মাস আগে নেতাজি ইন্ডোরের বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 এত বড় একটা বিধানসভা নির্বাচন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ভাইটাল নির্বাচন ছিল, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনের মাত্র এক মাস আগে নেতাজি ইন্ডোরে বৈঠকটি করেছিলেন, অর্থাৎ তৃণমূলের সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠকটি করেছিলেন। তারপরে আমরা দেখি যে 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এর এপ্রিল মাসের লোকসভা নির্বাচন হয় এবং 2023 সালের নভেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বৈঠকটি করেন, অর্থাৎ প্রায় 5 মাস আগে। আর 2026-এর নির্বাচন স্বাভাবিক নিয়মে 2026-এর মার্চ থেকে এপ্রিল মাসে এই সময়টায় হওয়ার কথা ছিল বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন 2025 সালের ফেব্রুয়ারি মাসে। কেন হঠাৎ করে এই কাজটি তিনি কেন করলেন? এখানেই অনেকে মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি কিন্তু সাংগঠনিক যে রদবদল, সাংগঠনিক যে কাজ, সেই কাজ কিন্তু এগিয়ে রাখতে চাইছেন, কিন্তু তাও 1 বছর আগে কেন? প্রথম সংশয়ের কারণ অবশ্যই থাকবে এটি। তাছাড়াও শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বৈঠক করলেন, 1 বছর আগে করলেন বা 6 মাস আগে করলেন, সেটা থেকেই কি এটা বোঝা সম্ভব যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচন ভেঙে দিতে পারেন? অবশ্যই না। অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ, কিন্তু আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন নেতাজি ইন্ডোরে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। তৃণমূল কংগ্রেসের টার্গেট সেট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার কিছুদিন পরেই আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অনলাইনে একটি বৈঠক করলেন, সেখানে তৃণমূলের এমপিরা, বিধায়করা, কাউন্সিলররা ছিলেন, লোকাল নেতারাও কিন্তু সেখানে তৃণমূলের যারা পদাধিকারী রয়েছেন তারা ছিলেন। এই যে তাদের নিয়ে গোপনীয় যে অনলাইন বৈঠক, সেই বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার কেন করতে হলো, সেই প্রশ্ন কিন্তু রয়েছে। আর তার থেকেও বড় বিষয়, তৃণমূল কংগ্রেসের যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, সেই আইপ্যাক কিন্তু মাঠে নেমে গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম 2024-এর আগে তারা সক্রিয় হয়েছিল, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিধানসভা ভিত্তিক যে আইপ্যাক সক্রিয়তা দেখিয়েছিল 2021-এর,
সেই সক্রিয়তা কিন্তু আমরা 2026-এর আগে যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু আইপ্যাক মাঠে নামা শুরু করেছে এবং বিধানসভা ধরে ধরে তারা কিন্তু সার্ভে থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ, সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এই সক্রিয়তার কারণ কি? এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু একটা সম্ভাবনা বা সংশয় তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচন ভেঙে দিতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন বিধানসভা নির্বাচন এগিয়ে নিয়ে আসলেন বা বিধানসভা ভেঙে দিলেন, নির্বাচন এগিয়ে আসবে, এরকম কি সম্ভাবনা রয়েছে? ভারতের সংবিধান কি বলে সেই নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আরও কয়েকটি সম্ভাবনা এবং তৃণমূল কংগ্রেসের কি লাভ যদি বিধানসভা নির্বাচন এগিয়ে নিয়ে আসা যায় সেই নিয়ে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকের দিনে তৃণমূল কংগ্রেস নির্বাচনে দাঁড়ায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসই ফের ক্ষমতায় আসতে পারে, যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল এবং সিপিএম বা কংগ্রেস তারা কিন্তু এই মুহূর্তে ততটা শক্তিশালী নয়। যদি আরও একটা বছর সময় পাওয়া যায় তাহলে সেটা বিজেপির ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হবে। তারা সময় পাবে সংগঠন বিস্তার থেকে শুরু করে ন্যারেটিভ বিল্ডিং, এই গোটা বিষয়টার জন্য তারা কিন্তু একটা দীর্ঘ সময় পাবে, আর সেই সময়টা তারা অবশ্যই কাজে লাগাবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি এই মুহূর্তে আগে বিধানসভা নিয়ে আসতে পারে, বিধানসভা ভেঙে আগে নির্বাচন করাতে পারে, তাহলে অবশ্যই বিরোধীরা অর্থাৎ বিজেপি কিন্তু প্রধান বিরোধী বিজেপি তারা কিন্তু প্রস্তুতির সময়টা পাবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অবশ্যই একটি মাইলেজ রয়েছে, কারণ রাজনীতি বা রণকৌশলের যে একটি প্রবাদ বাক্য বা চিরসত্য বাক্য রয়েছে, আপনারা সবাই জানেন যে আমি কোন মাঠে খেলবো, কখন খেলবো, সেটা যদি আমি ঠিক করতে পারি তাহলে আমার জিতে থাকার চান্স বা আমার জেতার চান্স সব থেকে বেশি থাকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা ঠিক করে দিতে পারেন যে তিনি কবে খেলতে নামবেন, তিনি কোন বলে খেলবেন, তিনি কোন মাঠে খেলবেন, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জিতে আসার চান্স সব থেকে বেশি। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বা সিপিএম বা কংগ্রেস তাদেরকে সময় সুযোগ না দিয়ে, তাদেরকে প্রস্তুতির সময় না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইলে বিধানসভা ভেঙে দিতে পারেন। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচন ঠিক কোন দিনে হবে, নির্বাচন কমিশন কি করবেন সেটা সাংবিধানিক বিষয়ে আসবো, সেই আলোচনা আসবে পরবর্তীতে। কিন্তু এক্ষেত্রে বলে রাখা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা করে থাকেন তাহলে কিন্তু বিজেপিকে মানে ওয়ার্ম আপ না করেই, জার্সি না পরেই মাঠে নেমে পড়তে হবে খেলার জন্য, কারণ তাদের হাতে সময় থাকবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বল নিয়ে এগোচ্ছেন, সেই মুহূর্তে যদি বিজেপি ওয়ার্ম আপ করতে যায় বা জার্সি পড়তে যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই গোলটা করে বেরিয়ে আসবেন। তাই স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য, অর্থাৎ যদি কিছু আসন পাওয়ার জন্যও যদি তিনি বিজেপিকে খেলতে হয় তাহলে কিন্তু জার্সি না পরে, ওয়ার্ম আপ না করে, অর্থাৎ ন্যারেটিভ বিল্ডিং না করে, সংগঠন প্রস্তুত না করে, নিজেদের মধ্যে প্ল্যানিং না করে বিজেপিকে ক্ষমতায় টিকে থাকার জন্য বা খেলায় টিকে থাকার জন্য তাদেরকে কিন্তু মাঠে নামতে হবে। অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস তাদের কথা যদি এখানে বলা হয়ে থাকে তাহলে তারা নিজেরাও জানেন যে এই নির্বাচনে অর্থাৎ 2026-এ তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না, কারণ তাদের হাতে 7 থেকে 8% ভোট রয়েছে। তারা যদি জোট করেও থাকে তাহলেও কিন্তু ক্ষমতায় আসা সম্ভব না, বরঞ্চ তারা যদি আরও 4-5% ভোট কাটতে পারে তাহলে কিন্তু বিজেপিরই ক্ষতি হবে, কারণ বিজেপির দিকেই তাদের ভোট শেয়ারটা চলে এসেছিল বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এবারে 2018 সালের তেলেঙ্গানা বিধানসভার কথাটা যদি আপনাদের বলি, সেখানে কি হয়েছিল 2018-র তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের কথা আপনাদের অনেকেরই মনে থাকতে পারে, কারণ আমার দেখা আমি বেশ কয়েকটা নির্বাচন যা দেখেছি লাস্টের, তার মধ্যে অন্যতম ইন্টারেস্টিং বিধানসভা হচ্ছে আমার কাছে অন্তত তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। কেন সেই কথা সংক্ষেপে যদি বলি, 2019-এর জুন মাসে তেলেঙ্গানা যে টিআরএস বা কেসিআর মুখ্যমন্ত্রী ছিলেন, টিআরএস ক্ষমতায় ছিল, টিআরএস দল, তাদের বিধানসভার মেয়াদ ছিল 2019 সালের জুন মাসে। আপনাদের মনে থাকবে যে সেই সময় 2019-এ লোকসভা নির্বাচন হয়েছিল। টিআরএস কি করে, তারা 10 মাস আগে বিধানসভা ভেঙে দেয় এবং রাজ্যপালের কাছে প্রস্তাব রাখে বিধানসভা ভেঙে দেওয়ার। রাজ্যপাল সেটা গ্রহণ করে এবং 10 মাস পিছিয়ে নিয়ে আসার কারণ ছিল কংগ্রেস এবং টিডিপির জোট, অর্থাৎ
2019-এর লোকসভাকে সামনে রেখে কংগ্রেস এবং টিডিপি একত্রিত হয়ে জোট করার জন্য তারা কিন্তু এগোচ্ছিল। আর সেটা টিআরএস দল বা কেসিআর তাদের নেতা সেটা কিন্তু বুঝতে পেরেছিলেন, এবং সেটা বুঝতে পেরেই কিন্তু কংগ্রেসকে সময় না দেওয়ার জন্য, যাতে সময় না পায় তারা জোট পাকানোর জন্য, সংগঠনকে প্রস্তুত করার জন্য ইত্যাদির জন্য, যাতে সময় না পায়, বিরোধীরা যাতে প্রস্তুত না থাকতে পারে, সেই জন্য কিন্তু 10 মাস আগে বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচনকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা কেসিআর করেছিলেন। সেক্ষেত্রে কি হয়েছিল, রাজ্যপাল কেসিআরের বা টিআরএস বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলে রাজ্যপাল সেই প্রস্তাব গ্রহণ করে, এবং পরবর্তীতে রাজ্যপাল অন্তর্বর্তীকালীন সরকার চালানোর জন্য, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে কেসিআরকেই বলেন যে আপনি দায়িত্ব পালন করুন, এবং আগামী যে সময়কাল রয়েছে, অর্থাৎ যতদিন পর্যন্ত না বিধানসভা নির্বাচন হচ্ছে এবং একটি সরকার, একটি রাজনৈতিক দল ক্লিয়ার মেজরিটি নিয়ে ক্ষমতায় না আসছে, ততদিন আপনি অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যা করেছিল, অর্থাৎ বিধানসভা ভেঙে দেওয়ার পরে তার 3 মাস পরে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের ঘোষণা করে, এবং নির্বাচনের ফলাফল যদি দেখেন তাহলে কিন্তু আপনারা চমকে যাবেন যে 119টি আসনের মধ্যে 88টি আসন কেসিআর জেতে, অর্থাৎ কেসিআরের দল টিআরএস জেতে। এর অন্যতম একটি কারণ ছিল, যে সময় বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় বিরোধীরা প্রস্তুত ছিল না। বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকলেও তেলেঙ্গানায় সেইভাবে তারা পা বিস্তার করতে পারেনি, ফলে সেখানে বিজেপিরও কোনো জায়গা ছিল না। কংগ্রেস এবং টিডিপি তারা চেষ্টা করেছিল জোট করে একটা ভালো মার্জিন বা একটা ভালো অংশের আসন তারা যাতে নিজেদের দখলে রাখতে পারে, কিন্তু জোট শক্তিশালী হওয়ার আগেই কিন্তু নির্বাচনের দামা বেজে যায়, ফলে কংগ্রেস এবং টিডিপির জোটও সেখানে সফল হয়নি। এবার যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফর্মুলাটা যদি এখানে ব্যবহার করেন, অর্থাৎ পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে যখন বিরোধীরা শক্তিশালী বা প্রস্তুত নেই, তখন যদি তিনি নির্বাচনটা করিয়ে নেন তাহলে তার সুবিধা রয়েছে। আরেকটি সুবিধা রয়েছে, 2025 সালের শেষের দিকে, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে কিন্তু বিহারেও ভোট রয়েছে। আর আপনারা জানেন বিজেপির কিন্তু নজর পশ্চিমবাংলায় যেমন রয়েছে সেইভাবে কিন্তু বিহারের দিকেও রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে বিহারে তারা মাঝে মধ্যে জোট সরকারে থাকলেও বিহারটাকে নিজেদের ক্ষমতায় রাখার জন্য বা জিতে আসার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ফলে পশ্চিমবাংলার ক্ষেত্রে তাদের যেমন ফোকাস রয়েছে, বিহারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কম হলেও অনেকটাই ফোকাস রয়েছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাডভান্টেজ হচ্ছে কেন্দ্রীয় বিজেপি, অর্থাৎ কেন্দ্রের বা সেন্ট্রাল বিজেপি কমিটি, তাদের ফোকাস কিন্তু পশ্চিমবাংলার জন্য এবং বিহারের জন্য ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে পশ্চিমবাংলা তাদের যদি তারা দখল করতে পারে বা ক্ষমতায় আসতে পারে, সেই জন্য কিন্তু পশ্চিমবাংলায় তাদের ফোকাস অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তারা চাইবেন যে বাংলায় তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারেননি, যে বাংলায় তাদের 35%-এর বেশি ভোট শেয়ার রয়েছে, সেই বাংলা তারা যে কোনো মূল্যে ক্ষমতায় আসবেন। ছোট্ট একটা ইন্টারেস্টিং যে যদি বিধানসভা নির্বাচন এগিয়ে আসে তাহলে আপনার আমার কী লাভ সেটাও বলবো। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য আপনাদের স্মরণ করিয়ে দিই। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জায়গায় গিয়ে সভা সমাবেশ করছেন, তখন কিন্তু বারংবার বলতেন যে এই তীব্র গরমের মধ্যে আমার মা বোনেদের আসতে হচ্ছে, ভোটের লাইনে দাঁড়িয়ে এই রোদ মাথায় নিয়ে তারপর ভোট দিতে হচ্ছে, এটা সব হচ্ছে বিজেপির চক্রান্ত। নির্বাচন কমিশনের সঙ্গে গট-আপ করে বিজেপি গরমের সময় ভোটটা করায়, এত ধাপে, 7 ধাপে, 8 ধাপে, 5 ধাপে ভোট করায়, যাতে মানুষ বিতৃষ্ণার ফলে ভোট দিতে না যায়। কারণ মানুষ ভোট গেলে বিজেপি আরও বেশি ভোট কম পাবে, আরও বেশি করে হারবে, আর সেটা বিজেপি চায় না। আর মানুষ যদি ভোট দিতে যেতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস আরও বেশি ভোট পাবে এবং তাদের জেতার চান্স আরও বেশি বেড়ে যাবে। এই মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করতেন। 2024-এর লোকসভার আগেও মনে করার চেষ্টা করুন যে সেই সময় কিন্তু এই তীব্র গরমের মধ্যে ভোট, এই কথাও কিন্তু তৃণমূলের বহু নেতারা বলতেন। যদি একই সময়, অর্থাৎ বিহার এবং পশ্চিমবাংলার ভোট একই সময় হয়ে থাকে, তাহলে কিন্তু শীতের সময় যদি ভোট হয় তাহলে আপনার আমার জন্য একটা সুবিধা যে আমাদের রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে না। এবার যদি সংবিধানের কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান
যে বিধানসভা ভেঙে দেবেন, তাহলে সেক্ষেত্রে যা যা সংবিধান বলছে সেইটা যদি সংক্ষেপে কিছুটা বলি, রাজ্যপালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব রাখবেন বিধানসভা ভেঙে দেওয়ার জন্য। এবং রাজ্যপাল যদি মনে করেন, এখানে যদি শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যপাল চাইলে সেটা গ্রহণ করতে নাও পারেন। রাজ্যপাল যদি মনে করেন যে হ্যাঁ বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব তিনি রাখবেন, তাহলে তিনি রেখে বিধানসভা ভেঙে দিতে পারেন। এবং তারপরে তার হাতে দুটো অপশন থাকে, এক রাষ্ট্রপতি শাসন জারি করা, এবং সে রাষ্ট্রপতি শাসন চাইলেও তিনি সবসময় করতে পারবেন এরকমটাও নয়। সাংবিধানিক সংকট, আইনশৃঙ্খলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে নজর রেখে রাজ্যপাল চাইলে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, সেই ক্ষেত্রে যখন বিধানসভা ভেঙে দেওয়া হয়ে যাবে। এবং তাছাড়া রাজ্যপালের কাছে আরেকটি পথ খোলা থাকে, সেটা হচ্ছে যে সরকার এতদিন ক্ষমতায় ছিল তাদের কাছে রাজ্যপাল বার্তা দিতে পারেন যে আপনারাই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল বলতে পারেন যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার চালান, অন্তর্বর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করুন, যতদিন না নির্বাচন হচ্ছে। নির্বাচন হয়ে যে সরকার ক্ষমতা আসবে সেই সরকারের মুখ্যমন্ত্রী হবে, তখন আপনি পদ ছেড়ে দেবেন বা জায়গা ছেড়ে দেবেন, কিন্তু যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন আপনি অন্তর্বর্তীকালীন সরকার চালান। এবং নির্বাচন কমিশনের কাছে একটা সাংবিধানিক দায়বদ্ধতা থাকে যে আগামী 6 মাসের মধ্যে, অর্থাৎ যেদিন সরকার বিধানসভা ভেঙে দেওয়া হবে তার 6 মাসের মধ্যে, তার থেকে আগামী 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন করানো, এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা দায়বদ্ধতা থাকে। তো সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই 6 মাস আগে যদি বিধানসভা নির্বাচন করাতে চান, তাহলে তার 6 মাস আগে, অর্থাৎ 6 মাস সময় হাতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভেঙে দিতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কি আছে, অর্থাৎ এই ভিডিওটি ভালো লেগেছে কি লাগেনি, অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং তার সঙ্গে সঙ্গে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। এই ধরনের ভিডিও আগামী দিনে দেখতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।